মারুফ মল্লিক আপনার মন্তব্য শুনতে চাই। খুবই জটিল একটা অবস্থা বলে মনে হচ্ছে আমি আপনার, কারণ এর আগে আমরা শুনেছি সরকারের ভেতরের সরকার, সেই কথাগুলো অনেকবার আমরা শুনেছি। এবং আমি যদি বলি এখানে সেটা হচ্ছে যে এই সময়টাতে জামায়াত ইসলাম যে পরিমাণ সুযোগ পেয়েছে এবং এনসিপিকে মেইন স্ট্রিম করেছে, দল গঠিত হয়েছে, এনসিপিকে মেইন স্ট্রিম করেছে এই সরকার। এবং এই সরকারের সময় যারা কিনা নারী কমিশনের সদস্যদের সম্পর্কে কটূক্তি করেছে তারা দুঃখ প্রকাশ করলো কিনা তার চেয়ে তো বড় কথা যে নারী কমিশনের যে প্রস্তাবনা ছিল সেই প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়নি, অর্থাৎ তাদের যে অবস্থান সেটাকে গুরুত্ব দিয়েছে এবং সেখানেও এই সরকারের একটা ভূমিকা আমরা দেখতে পাই। তারপরে যদি বলা হয় যে মেইন স্ট্রিম করা হয়নি, আপনি কিভাবে দেখেন আসলে বিষয়টা? ধরেন আমার মনে হচ্ছে ইচ্ছাকৃত একটা বিতর্ক তৈরি করার প্রবণতা, এবং উনি এমন এক সময় কথা বললেন এখানে এই উনারই সাক্ষাৎকারের সঙ্গে দুইটা ঘটনা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে। একটা হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত, উনি কিন্তু কলাম লিখেছেন একটা এবং বলেছেনও যে অনেক সিদ্ধান্ত কিচেন ক্যাবিনেট ছিল একটা, এবং সেইখানে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতো। প্রবাবলি ইনি যেই ভদ্রমহিলা আজকে রিজওয়ানা হাসান সাক্ষাৎকার দিয়েছেন, আমরা মোটামুটি সবাই জানি তিনি ওই কিচেন ক্যাবিনেটের একজন শক্তিশালী পার্ট ছিলেন। এখন ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত যেটা খোলাখুলিভাবে বলেছেন, এটা এর আগে বাংলাদেশে কেউ বলে নাই, কিন্তু আমরা জানতাম সবাই। আপনিও জানতেন, আমার ধারণা সাইদ ভাইও জানতেন, উনিও জানতেন। হ্যাঁ, এই কিচেন ক্যাবিনেটের অ্যাক্টিভিটি যে ছিল, তারা কিন্তু এই মবকে তারা এক ধরনের প্রচ্ছন্ন আশ্রয় প্রশ্রয় দিয়েছে। এবং আপনি যেটা বললেন নারী কমিশনের বিষয়, সবগুলো বিষয়, এবং তাদের যে নানা ধরনের প্রবণতা ছিল, ইউনূস সরকারকে আমরা 5 বছর চাই, নির্বাচন নিয়ে টালবাহানা, নির্বাচন না করার প্রবণতা। এখন তো নির্বাচন হয়ে গিয়েছে, তো এখন তো থলের বিড়াল বেরিয়ে আসতেছে। তো এটা হতে পারে যে উনি আসলে নিজের একটা সেলফ ডিফেন্স নিয়ে রাখলেন আগে থাকতেই, কারণ শাখাওয়াত সাহেব আরও ফার্দার কি বলেন, কি লিখে ফেলেন, বলে ফেলেন, আমরা তো জানি না, বা অন্যান্য উপদেষ্টারাও কথা বলতে পারেন এই বিষয়টা নিয়ে। আচ্ছা, রাজসাক্ষীর কথা এখানে বলা হয়েছে যে তাদের দুজনকে যেন রাজসাক্ষী করা হয়, রিজওয়ানা হাসান এবং খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদ ও বিচারের দাবি, এবং একটি জায়গায় এরকম কথা বলা হয়েছে। আমার রাজসাক্ষী শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে রাজসাক্ষী একজনকে করা হয়েছে, তার কথাটা মাথায় আসলো, যেখানে কেন আসলে ওই ঘুরে ফিরে একটা গ্রুপ থেকে কিন্তু রাজসাক্ষীর দাবিটা আসতেছে। আপনার পুলিশের আইজিপিকে রাজসাক্ষী করা হয়েছে আমাদের আইসিটিতে, উনি কিন্তু মূল আসামি হওয়ার কথা। এবং এটা লক্ষ্য করে দেখবেন, ওই আশুলিয়াতে যে লাশ পুড়িয়ে ফেললো যেই পুলিশ কর্মকর্তা, যার প্রধান আসামি হওয়ার কথা, তাকেও রাজসাক্ষী বানিয়ে ফেলছে। এখানেও কিচেন ক্যাবিনেটের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদেরকেও রাজসাক্ষী বানানোর কথা বলা হচ্ছে। এটা হচ্ছে তাদেরকে একটু রক্ষা করার একটা প্রবণতা। আর আরেকটা কথা আমার কাছে যেটা মনে হয়, যেটা গুরুত্বপূর্ণ, নির্বাচনকে প্রশ্ন করার জন্য আরেকটি না, নির্বাচনকে তো তারা শুরু থেকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে, এবং তারা তো নির্বাচন চাই নাই। তারা মুখে মুখে যাই বলুক না কেন, এটা তো ধরেন পারসেপশন ছিল, মানুষ জানে বুঝে যে তারা আসলে নির্বাচন চাই নাই, কিন্তু নিতান্ত অনিচ্ছায় তারা নির্বাচনটা দিতে বাধ্য হয়েছে এবং ভোট হয়েছে। এবং ভোটে যে আমি ওনার সঙ্গে একমত, উনি যে বলছেন যে ভোটে ইঞ্জিনিয়ারিং হয় নাই, হয়েছে, এটা হয় নাই এটা বলা যাবে না। আমরা দেখেছি যে এনসিপির প্রার্থীরা অবিশ্বাস্য রকম ভোট পেয়েছেন, অতিরিক্ত ভোট পেয়েছেন, একটা নতুন দল, এবং তারা তাদের এত জনসমর্থন কিন্তু বাস্তবে দেখা যায় না। আপনি বলেন এনসিপিকে আজকে সমাবেশ করতে জামাতের সহায়তা ছাড়া কত মানুষ আসে? 2%-3% সমর্থন দেখা গেছে। এবং দেখেন কত মানুষ আসে। কালকেই শাহবাগে সমাবেশ করতে বলেন যে জামাত লোক পাঠাবে না, কয়জন মানুষ হয়। এবং আপনি দেখবেন বেশ কিছু স্পেসিফিক আসনে দেখবেন তাদের প্রার্থী 10 দিন আগে দেওয়া হয়েছে। তারা খুব বেশি যে ক্যাম্পেইন করেছেন তাও না, তারা 1 লাখ 1.5 লাখ ভোট পেয়েছেন। তাহলে এটা কিন্তু জনমনে আমাদের মধ্যে প্রশ্ন আসে। এবং আমরা জানলাম, আমরা সন্ধ্যা পর্যন্ত জানতাম যে নাহিদ হেরে যাচ্ছেন, পিছিয়ে যাচ্ছেন, উনি জিতে গেলেন। আমির হেরে যাচ্ছেন, আমিরের আসনটা উনি পিছিয়ে যাচ্ছেন, উনি অনেক ভোটে পিছিয়ে আছেন, উনি হেরে গেলেন। তো এগুলো তো জনমনের প্রশ্ন। আমি ওই দিন 15 নম্বর আসনে ছিলাম, এবং আমি কিন্তু অনেক পোল ফেরত মানুষের সঙ্গে কথা বলেছি। সেখানে কিন্তু আমি খুব একটা ধানের শীষের পক্ষেই ভালো অবস্থান দেখেছি, দাঁড়িপাল্লা বা ওইদিকে খুব একটা ভালো অবস্থান দেখি নাই। তো গভীর রাতে দেখলাম উনি জিতে গিয়েছেন। তো তাদের পক্ষে তো ইঞ্জিনিয়ারিং হতেই পারে অসম্ভব কিছু না, তারা সরকারে ছিলেন, সরকারের পার্ট ছিলেন। এখন ওনারা যতটাই অস্বীকার করুক না কেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে জামাত এবং এনসিপির প্রভাব ছিল, এনসিপি পার্ট ছিল, তাদের উপদেষ্টারা সেখানে ছিল। এটা তো তাদেরই সরকার, বিএনপি কিন্তু সরকারের কোনো অংশ ছিল না, তাদের কোনো প্রতিনিধি ছিল না। এখন তারা তর্কের খাতিরে তর্ক করতে পারেন,
দেশের মানুষ দেখেছে, জেনেছে, বুঝেছে। আরেকটা কথা আমি বলতে চাই যে মিস্টার খলিল উনি যে একটা কোথায় একটা প্রোগ্রামে বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটা হয়েছে সেটাই উনি দাবি করছেন যে এটা বিএনপি এবং জামাতের সম্মতিতেই হয়েছে, এবং সেটা তো জামাত এখন খলিলকে হয়তো বা, যেহেতু খলিল সাহেব বিএনপিতে গিয়েছেন, তাদের এখন তো ক্যাবিনেটে গিয়েছেন, হয়তো আর করবেন না। হ্যাঁ এখন তার খলিলকে সাপোর্ট করা সম্ভব না, এবং খলিল সাহেব যেহেতু সত্য কথা বলে দিয়েছেন যে আমরা তো বিএনপি এবং জামাত প্রধান দুই দল, এবং সম্ভবত এনসিপিরও একটা সম্মতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছেন। এই চুক্তিটা আসলে এখন ওরা যে খুব গরম গরম কথা বলে চুক্তি নিয়ে, এটা তো বলার সুযোগ নেই। না, এটা কিন্তু হতে পারে, কারণ তখন আমি প্রেস সচিবে ইন্টারভিউ করেছিলাম এবং সেই ক্ষেত্রে তিনি একটি কোশ্চেনে তিনি তো বলেছিলেন আপনি কেন ধরে নিচ্ছেন যে আলোচনা হয়নি, যে চুক্তির হবার আগে কেন ধরে নিচ্ছেন যে শরীরদের এবং সাথে তাদের তো আরো দলগুলোর সাথে ধরেন আলোচনা চুক্তি কেন, হয়নি। তারা তো চিটাগং পোর্ট ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার একটা প্রবণতা ছিল, অনেক দূর এগিয়ে গিয়েছিল বিগত সরকার, এবং এটা নিয়ে তো ওই সময় জামাত এনসিপি কোনো বিরোধিতা কিন্তু করে প্রশ্ন নাই। তো হচ্ছে যে আলোচনা হলো সেটা স্পষ্ট হলে, মানে আই মিন সামনে হলে আজকে তাকে মানে এভাবে না, বলতে হতো তাদের না। আসলে আমার মনে হচ্ছে এই মুহূর্তে জামাত এনসিপি জোটের রাগ এবং ক্ষোভের জায়গাটা হচ্ছে যে খলিল ওয়াজ পার্ট অফ দি ইন্টারিম গভর্নমেন্ট এবং তাদেরই অংশ ছিল, তো এখন কোনো একটা কারণে হয়তো বা খলিল সাহেব এখন বিএনপির দিক থেকে এটা স্পষ্ট করা দরকার ছিল কিনা, মানে এই অস্পষ্টতার মধ্য দিয়ে ইন্টারিমে থাকা একজন উপদেষ্টা যার সম্পর্কে তারা একসময় ধরনের মন্তব্য করেছে, তারপর তাদের দলে বা সরকার গঠনে তারা নিতেই পারেন, এমনকি আরও অনেককেই নিতে পারেন যারা আসলে নিজেরা অলরেডি প্রুভেন তাদের কাজের মধ্য দিয়ে তাদেরকে নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে একটা ক্লারিফিকেশন তো দরকার ছিল। এটা পরিষ্কার করা উচিত ছিল বিএনপির পক্ষ থেকে যে তারা কেন একজন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যকে তাদের সরকারে নিলেন, সেটা তারা পরিষ্কার করলে ভালো হতো, জনমনে প্রশ্নের উদ্রেক হতো না। এখন একটা জিনিস কি, রাজনীতিতে কিন্তু আপনি নানা ধরনের সমঝোতা হয়। এখন আমরা যদি বিষয়টা এইভাবে চিন্তা করি, যেটা বাজারে একটা শক্ত কথা প্রচলিত ছিল যে ওই কিচেন ক্যাবিনেট বা একটা বিশেষ গোষ্ঠী নির্বাচনটা যেন না হয়, সেটার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে, আপনি জানেন। এখন বিএনপি হয়তো বা তাদের সঙ্গে এক ধরনের ট্রেড অফ হয়ে গিয়েছে, যে বিএনপি চেয়েছে যে ঠিক আছে, এই বিষয়টা তো ছিল পাওয়ার শেয়ারিং, মানে ওরা কি চাইছিল, ওরা চাইছিল যে আমরা নির্বাচন হতে দিব না, ক্ষমতা আমাদের হাতে থাকবে, বিএনপি যেন আসতে না পারে। সেক্ষেত্রে বিএনপি হয়তো বা বিবেচনা করেছে আমরা যদি অল্প কিছু পাওয়ার শেয়ার করি, আপনি মনে করছেন এখানে পাওয়ার শেয়ার হয়েছে কোনো অংশের সাথে, সবার সাথে না। এই যে খলিল সাহেবকে এনেছে, এটাই মানে এরকমই তো, মানে তাহলে আর কার সাথে এখানে তিনিই শুধু নাকি অন্য কেউ আছেন, সেই প্রশ্নগুলো সামনে আসবে। কারণ আপনি যেহেতু বলছেন যে নির্বাচন চায়নি অনেকে, সেই অংশটা তো আরো বড়, যেটা আমরা জানি, সেটা শুধুমাত্র খলিলুর রহমান না।